সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর অনুষ্ঠান আপনার মতে। এবং পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনার মত অনুষ্ঠানে। আজকে আমরা অর্থনীতির আমলনামা নিয়ে কথা বলবো এবং আমরা সবসময় যে চেষ্টাটা করি আপনার মত যেন প্রতিফলিত হয় আমাদের এই আলোচনার মধ্য দিয়ে, সেই চেষ্টা আজকেও থাকবে। এবং এই আজকের আয়োজনে যাদেরকে পেয়েছি, শুরুতে আপনাদের সাথে আমি আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এবং রয়েছেন অর্থনীতিবিদ ও BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। যদিও এটা অর্থনীতির আমলনামা, কিন্তু আমরা বিশেষভাবে ব্যাংক খাত, যেটা উঠে এসেছে যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত, এই অর্থনীতির যে শ্বেতপত্র প্রকাশিত হলো সেই জায়গাটা, এই জন্য আমরা ব্যাংক খাতের উপরই আজকে আলোচনাটা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি। শুরুটা যদি আপনি করেন যে আসলে যে তথ্যটা এসেছে যে 24টি পদ্মা সেতু, 14টি মেট্রো রেল নির্মাণ সম্ভব হতো যেই জুন পর্যন্ত যে সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সেটা দিয়ে, এতটা সমস্যা আমরা কেন পড়লাম? এটা সিস্টেমিক, এটা একেবারেই ব্যাংকিং খাতকে মনে হয় যেন একটা পরিকল্পনার মধ্য দিয়ে সুপরিকল্পিতভাবে ধ্বংসের বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে যে নীতি অনুসরণ করে ব্যাংকিং সেক্টর পরিচালিত হওয়া দরকার সেটার প্রতিফলন সেখানে ঘটেনি। যেভাবে এই ব্যাংকগুলো তত্ত্বাবধান করা দরকার সেই ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ঘাটতির কথা উঠে এসেছে। এবং আমাদের দেশের যে সম্ভাবনা বারবার তৈরি হয়েছে, সেই একটি সম্ভাবনাময় দেশ, যেটাকে আমরা ইমার্জিং টাইগার বলেছি, সেই দেশ, একটা বেসরকারি খাতের যে প্রবল উত্থান ঘটছিল এই দেশে, সেই ধরনের একটি সময়ে কয়েকটি ধাক্কার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং সেক্টরটা পার হয়েছে। এবং রিসেন্টলি যেটা হয়েছে, এটা সর্বকালের সবচেয়ে নজিরবিহীন ঘটনা যে এটা হতে দেওয়া হয়েছে। আমি এইটাই বলতে চাই যে কেন হয়েছে, এটা কিন্তু মোটামুটিভাবে আলোচিত বিষয়। ব্যাংকিং ব্যবস্থার জন্য ব্যাংকিং কোম্পানি আইন আছে এবং ব্যাংকিং সেক্টরকে দেখার জন্য এটার জন্য রেগুলেটরি প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলো ঠিকমতো ভূমিকা পালন করেনি। এবং এই ব্যাংকিং খাতে আপনি যদি দেখেন 2011 সালে যখন 2% শেয়ার হোল্ডিংয়ের ভিত্তিতে বোর্ডের ডাইরেক্টর হতে হবে, এই ধরনের নীতি সিদ্ধান্ত যখন হলো, এটা আমাদের ব্যাংকিং খাতের যে ব্যাংকিং বাংলাদেশে চালু করার ব্যাপারে যে দর্শনের উপরে ভিত্তি করে 1972 সালে ব্যাংকিং চালু হয়েছিল, সেই দর্শন থেকে একটা বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে এটার মাধ্যমে। এবং এটা চালু হওয়ার পরে কতগুলো পরিবার, এই যে এত বড় একটি পরিবর্তন হলো যে 2% শেয়ার হলে সে একজন বোর্ড ডাইরেক্টর, এখান থেকে আপনি যেটা বললেন যে নীতি যেটা ছিল সেখান থেকে সরে আসা গেল, এখানে কি কোনো কথা বলবার সুযোগ ছিল না যে তারা কেন নীতি থেকে সরলো? আপনি লক্ষ্য করবেন, এটাই হলো কি আমাদের যে বিবেকের তাড়নায় কথা বলার যে ব্যাপারটি, এটা ব্যাহত হয়েছে। কিংবা আমরা যে ভূমিকা পালন করা দরকার সচেতনভাবে, আমরা যাদেরকে সুশীল বলি বা সমাজের সচেতন অংশ বলি, এই ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র দুই একটি রেগুলেটরি সংস্থার উপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। আমরা সবাই মিলে যেন এই ধরনের একটা সর্বনাশা কাণ্ড হতে সাহায্য করেছি, যার ফলে এখানে এমন সমস্ত ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এমনভাবে এই লুটতরাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই লুটতরাজের যে অভিনবত্ব, এটা আপনার গিয়ে 76-এর মন্বন্তরের কথা আপনি জানেন, যখন নাকি এই দেশের 1/3 পিপুল আপনার দুর্ভিক্ষে মারা গিয়েছিল। এটা 1176 বলা হয় এটাকে, 1779 সাল ইংরেজি। ওই সময় যে দুর্বৃত্তায়নের ফলে তখনকার এই দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল, তার চাইতেও ব্যবসায়ের নিষ্ঠুর নীতি অনুসরণ করা হয়েছে ব্যবসায়ের নামে আমাদের এই ব্যাংকিং খাতে, যেটা ব্যাংকিং খাতকে ম্যানেজমেন্টের সর্বোচ্চ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যাংকিং খাত পরিচালিত হয়, কিন্তু সেখানে সেই ম্যানেজমেন্ট অকার্যকর হয়েছে। এবং কিছু সংখ্যক ব্যক্তি তাদের হাত এতটাই লম্বা হয়েছে, তারা সব জায়গায় তাদের হাত চলে গেছে, সব কিছুকে তারা কন্ট্রোল করতে সক্ষম হয়েছেন, রাষ্ট্রযন্ত্রকে তারা নিয়ন্ত্রণ করেছেন, এজেন্সিগুলোকে তারা নিয়ন্ত্রণ করেছেন, এবং রেগুলেটরি সংস্থাগুলোর উপরে তাদের প্রচণ্ড প্রভাব সৃষ্টি হয়েছে।
এই সব মিলিয়ে কিন্তু এগুলোকে চলতে দেওয়া হয়েছে। এবং আজকে যে কথা বলা হচ্ছে যে 24টি পদ্মা সেতু হতে পারতো এই লুটতরাজের টাকা দিয়ে, এই বিষয়টি আজকের জন্য না হয়ে বরং আমরা আরও 10 বছর আগে বোঝা উচিত ছিল, 15 বছর আগে বোঝা উচিত ছিল। তখন থেকে যদি আমরা সোচ্চার হতে পারতাম। আজকে আমরা কথা বলছি কখন, ব্যাংকিং সেক্টরকে যখন একটি বোঝা উচিত ছিল বা আমরা বুঝতাম, কিন্তু যেটা আপনি বললেন যে সুশীল সমাজ একদম নির্বাক ছিল, তাহলে কি আসলে বুঝেও কোনো লাভ হতো? আমি এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, বুঝে কি খুব বেশি লাভ হতো? না, আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে কেন এরকম অবস্থা হলো, কেন আমরা দেখলাম না, আসলে প্রথম থেকে আমাদের ইনফরমেশন ডিসক্লোজারগুলো প্রপারলি হয়নি, এবং আমরা বরঞ্চ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেগুলো সেখান থেকে আমরা আস্তে আস্তে পিছনের দিকে গেলাম। এই যে হঠাৎ করে কয়েকদিন আগে আমাদের গভর্নমেন্ট বা আমাদের সেন্ট্রাল ব্যাংক বললো যে এখন থেকে ফ্রম নাও অন আমাদের লোন ক্লাসিফিকেশন হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী, আপনার 3 মান্থস পরেই লোনগুলো ক্লাসিফাইড হয়ে যাবে, তাই না? সবাই দেখেন না আপনার খুব অস্বস্তিতে ভুগছে, কারণ প্রায় 1 লাখ কোটি টাকার মতো এখন নতুন করে ক্লাসিফাইড হয়ে যাবে। এই জিনিসটা আমরা কিন্তু 90-এর দশকের প্রথম দিকেও এইগুলো করিনি, এই 90-এর দশকের মাঝামাঝি থেকে এটা শুরু হয়েছে। এই ডিসক্লোজারগুলো আমরা করিনি, যার ফলে জিনিসগুলো যখন আপনার সামনে না আসে তখন কিন্তু এইগুলো নিয়ে আমরা খুব কনসার্নও থাকি না। আমরা মনে করি আরে আমরা লোন ক্লাসিফাইড লোন হিসেবে আমরা হয়তো খুব ভালো আছি, কিন্তু আমরা যে ডিসক্লোজ করছি না, আমরা যে ডিসক্লোজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী করছি না, বা কিছু যে হাইড করে যাচ্ছে আন্ডার দ্য কার্পেট আমরা রেখে দিচ্ছি, তাই না? সন্দেহ তৈরি হয়নি যে তথ্য উপাত্ত সঠিকভাবে আসছে না? ওই ব্যাপারটাই আসলে একেবারে কেন জানি সবাই একেবারে ভুলেই গেল মনে হয়। এবং আরও মজার ব্যাপার আমি বলি, এটা মান্নান ভাই আমাকে নিশ্চয়ই বিয়ার আউট করতে পারবে, এই পুরো ব্যাপারটা কিন্তু শুরু হয় ফখরুদ্দিন সাহেবের সময় থেকে। পুরো ব্যাপারটা শুরু হয় যে আমাদের এই সমস্ত কায়দা কানুন করে ক্লাসিফাইড লোন কম দেখানোর জন্য উইদাউট রিকভারিং দ্য ফান্ড, এই পুরো ব্যাপারটা শুরু হয় আপনার ফখরুদ্দিন সাহেবের আমল থেকে, মানে ফখরুদ্দিন সাহেব যখন গভর্নর ছিলেন। তারপরে থেকে দেখেন ধীরে 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 কিন্তু আপনি এগুলো কিন্তু আপনার মানে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে আসছি। এখন তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ধারে কাছে নেই। আমি দেখি এগুলো কি করে এরা সবাই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এখন শুরু হবে, এখন গভর্নর সাহেব স্ট্রং তো উনি কিন্তু করেই ছাড়বে। একটা প্রশ্ন দাঁড়ায়, আপনি নিঃসন্দেহে বলবেন, আপনার কথাই এই মুহূর্তে শুনবো, কিন্তু প্রশ্নটা এটা দাঁড়ায় যে তাহলে এখন যেগুলো ডিসক্লোজ করা হচ্ছে সেটাও কি সঠিক নাকি আরো পেছনে রয়ে গেছে? না, এগুলো সম্বন্ধে আমি এই যে আপনি যে 25টা আপনি যে কয়েকটা পদ্মা সেতুর কথা বললেন আর এটা সেটা, ওগুলো আমরা ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো। কিন্তু দেখেন তো ওই সময়ে কিন্তু আমি যা দেখি, আমি যদি সত্যিকার কথা বলতে বাই নেম যদি বলি, একমাত্র দেবপ্রিয়কে দেখছি এগুলো নিয়ে মানে কোশ্চেন করতে, আর একটা লোকও করে নাই। কই সিপিডিরও তো রিপোর্ট ছিল, সিপিডি রিপোর্ট তো একা দেবপ্রিয় বানায় না, অন্যেরাও সবাই মিলে বানায়। সিপিডি রিপোর্টও তো কোনোদিন আসে না, সিপিডি তো প্রত্যেক বছরে আপনার ইকোনমির আপডেট দিত, তাই না? সেখানে তো আমরা কোনোদিন দেখিনি। এত অর্থনীতিবিদরা আছেন, সবাই তো এগুলো বলতো, তাই না? তো এগুলো ইনফরমেশনগুলো আসে নাই। আর যারা নাকি এখন সোচ্চার অনেক বেশি, তাদের রিপোর্ট আমি কোনোদিন সানেমের রিপোর্টও সেগুলো দেখিনি, তাই না? এখন এসে এরা সবাই এগুলোকে ডিসক্লোজ করতেছে, তাই না? সেই জায়গায় তাহলে এখন আপনি সিপিডির কথা বলছেন, সানেমের কথা বলছেন, যে তারাও বা কেন এটা দেয়নি, এই কেনর উত্তর কি আপনার কাছে রয়েছে কিনা যে আসলে কেন দেয়নি? আমরা নানান ধরনের দেখেছি যে সার্ভে হচ্ছে, নানান ধরনের কিছু, কিন্তু এইগুলো সেইভাবে তো আসেনি। আপনি দেখেন এই সম্প্রতি পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে যে এই যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলোতে আজকে এখন যেই জিনিসগুলো বেরিয়ে আসতেছে সেখানে কিন্তু এক্সটার্নাল অডিটররা অডিট করেছেন, কিন্তু অডিট প্রতিবেদনে কিন্তু বিষয়গুলোর মানে যেটা তৌফিক ভাই একটু আগে বললেন সেখানে কিন্তু প্রপার ডিসক্লোজার নাই। তাহলে এইখানেও একটা যাদের উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব সেখানে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো এখন তো বড় ধরনের একটা সংকট তৈরি করার পরে আজকে আমরা এখানে বসে কথা বলছি, এবং ওই বিষয়গুলো নিয়ে আপনি পর্যালোচনা করবেন এবং সেগুলোর যাতে নাকি পুনরাবৃত্তি না হয় সেজন্য পদক্ষেপ নেবেন। আমার মনে হয় ওই পেছনের এই ঘাটতির জায়গাগুলো এগুলোকে অ্যাড্রেস করার চাইতেও আগামী দিনগুলোতে আমাদেরকে কী করতে হবে, কারণ মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি যে জিনিস উচ্চারণ করা যায়নি কিংবা এখনও সবটা প্রকাশিত হয়নি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তো করাই যাবে, কিন্তু এই আলোচনার চাইতেও আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমরা কিভাবে সামনের দিকে হাঁটব। এবং যা কিছু ঘটেছে এটা ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে যেটা মানে
চলতে দেওয়া হয়েছে এটা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন। একেবারে যে সমস্ত দেশকে আমরা খুব গুরুত্বহীন মনে করেছি আগে, যে ওদের নিয়মাচারের দিক থেকে সভ্যতার বিচারে তারা অনেক পেছনে আছে, তাদের চাইতেও আমাদের অবস্থা অনেক নিম্নমানের নিম্নমানের। আপনি এখানে বলছেন যে আমরা ইতিবাচকতা নিয়ে এগোবো, নিঃসন্দেহে ইতিবাচকতা আমাদেরকে সামনের দিনে এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু পেছনের যে ভুলগুলো ছিল বা যদি বলি অন্যায় ছিল, আমি শব্দ যদি দুর্নীতি ব্যবহার করি, দুর্নীতি ছিল, সেগুলো খুব ভালোভাবে খতিয়ে না দেখে ইতিবাচকতা নিয়ে এগিয়ে যাওয়া কি সম্ভব? আমি সেটা অস্বীকার করিনি। আমি বলছি যে ওগুলো তো আপনাকে দেখতে হবে, এবং সাম্প্রতিক সময়ে আমরা প্রতিদিনই এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং এই অবস্থার পরিবর্তনের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমাদের বিভিন্ন সংস্কারে আমাদের হাত দিতে হচ্ছে। ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে। ব্যাংকিং যে সমস্ত পথ ধরে রেস্টুরেন্টে বসে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, যারা প্রভাব বিস্তার করতে পেরেছেন ব্যাংকগুলোর মধ্যে, আমি যেটা বলেছিলাম একটু আগে, যে কিছু সংখ্যক লোক এই ব্যাংকগুলো কিছু লোকের নামে পরিচিত হয়েছে, যে তারা এই ব্যাংকের মালিক, এটা অমুক গ্রুপ তমুক গ্রুপ এভাবে পরিচিত হয়েছে। অথচ ব্যাংকের মালিক হচ্ছেন প্রকৃত অর্থে ডিপোজিটর, জনগণ হচ্ছেন মালিক। কিন্তু জনগণের মালিকানা সত্যকে অস্বীকার করে কিছু সংখ্যক লোক, যাদের নাকি 5% 7% আপনার শেয়ার হোল্ডিং হবে না, 5%ও হবে না, তো সেই ধরনের লোকেরা যে মালিক হিসেবে দাঁড়ানোর সুযোগটা পেয়েছে, এই সুযোগটা এই সমাজে কারা করে দিল? আমরা যে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময় ব্যাংক বিমার ব্যাপারে তখনকার সবকটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি কিন্তু পরবর্তীকালে বাস্তবায়িত হয়নি। আপনাকে যদি সমালোচনা করতে হয়, আত্মসমালোচনা করতে হয়, তাহলে আপনাকে অনেক পিছন থেকে আসতে হবে। ব্যাংকিং খাত কিভাবে দুর্বল হলো, বিশেষ করে সরকারি ব্যাংকিং খাত, এইগুলো তো পরিচালিত হয়েছে রাষ্ট্রযন্ত্রের খুব কাছাকাছি থেকে এগুলো পরিচালিত হয়েছে। সেখানে এই ব্যাংকগুলো কেন অকার্যকর প্রমাণিত হলো? তারপর বেসরকারি খাত যখন ঘুরে আসলো যখন 1980-র দশকে, এবং এরপর থেকে আমরা দেখি যে এটা এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত খুব ভালোভাবে চলেছে। 2011 সাল থেকে একের পর এক আপনার দুর্ঘটনা শুরু হলো, এবং কিছু সংখ্যক লোককে একচ্ছত্র আপনার গিয়ে দুর্বৃত্তায়নের সুযোগ করে দেওয়া হলো। তারা ব্যাংকগুলো এমনভাবে মালিকানার, সেখানে কোনো নীতিমালাই কাজ করলো না, তাদেরকে ব্যবস্থা করে দেয়া হলো। আমার মনে আছে বাংলাদেশের একজন ব্যাংকিং নিয়ে তিনি কথা বলেন, তাকে আমি বলছিলাম যে আপনি বেঁচে আছেন, খুব প্রবীণ মানুষ, তিনি ইন্তেকাল করেছেন। আমি এটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহোদয়ের চেম্বারে বসে, তার সামনে বসেই বলছিলাম যে আপনি বেঁচে আছেন, অথচ আপনার সামনে দিয়ে এই 2%-এর মতো একটা কালাকানুন পাশ হলো, এবং এটার ভিত্তিতে ব্যাংকিং সেক্টরটাকে এভাবে দুর্নীতি কিছু লোকের কর্তৃত্বাধীন করে ফেলা হচ্ছে। এটার বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করলেন না, বলে যে আন্দোলন হওয়া দরকার। উনি বলেন আন্দোলন হওয়া দরকার, এইটুকু বলে কিন্তু আমরা সবাই থেমে গেছি। আমি সেই জন্যই বললাম সমালোচনা আমাদেরকে করতে হবে, এগুলোকে অ্যালাউ করা হয়েছে, এগুলো সরকার দেখে না দেখার ভান করেছে, কিংবা সরকার এটাকে অনুমোদন দিয়েছে। সরকার যদি না থাকতো, এটাকে চলতে না দিত, তাহলে এটা চলতে পারার কথা নয়। সেখানে অনুমোদন ছিল, এবং আমাদের যেটা একটু আগে বললেন তৌফিক ভাই, যে ফখরুদ্দিন সাহেবের সময় থেকে, তার মানে কি ফখরুদ্দিন সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার মানে গভর্নর মহোদয়গণের যে ভূমিকা থাকা দরকার ছিল, সেইখানে আমরা দেখেছি একের পর এক ব্যত্যয় ঘটেছে। সাম্প্রতিক সময়ে যে দুজন গভর্নর, ফজলে কবির সাহেব আসলেন, আব্দুর রউফ তালুকদার সাহেব আছেন, তাদের ব্যাপারে পত্রপত্রিকায় যেভাবে লেখা হচ্ছে, দুনিয়ার ইতিহাসে কি এই ধরনের খুব বেশি নজির আছে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা, তারা হচ্ছেন প্রতিষ্ঠান, তারা থাকবেন এমন একটি ভূমিকায় যেটা সমালোচনা ঊর্ধ্বে থাকবে, এবং তারা এখানে সত্যের নিয়ামক হবেন। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ব্যাপারে তাদের ভূমিকাটা একটা দৃষ্টান্তমূলক। সেটা তো প্রত্যাশিত, কিন্তু কার্যত বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমি সেজন্যই বলেছি যে আমাদের ওই জায়গাটায় আমাদের হতাশা অনেক আছে। ব্যাংকিং সেক্টরে যা ঘটেছে, আমি এক কথাই বলছি যে এটা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ক্ষতি যা হয়েছে, এবং ক্ষতি যা হয়েছে তার চেয়ে বড় কথা হলো যে সম্ভাবনার মৃত্যু হয়েছে। আমাদের দেশটা যে সামনের দিকে যাওয়ার যে সুযোগটা ছিল, সেই সুযোগটাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি সেই জায়গাটাতে আক্ষেপ আছে। কিন্তু আমাদেরকে এখন দেখতে হবে কিভাবে এই অবস্থা অতিক্রম করে আমরা সামনের দিকে হাঁটতে পারি, এবং অতীত ভুলের পুনরাবৃত্তি রোধ করার জন্য
আপনার গিয়ে এখানে নিয়ম বিধির কঠোর প্রয়োগ দরকার, নতুন নিয়ম বিধিও দরকার এবং পুরনো ভুলগুলোরও সংশোধন করা দরকার এবং যে সমস্ত ছিদ্র পথে এই দুর্নীতি প্রশ্রয় পেয়েছে সেই পথগুলো বন্ধ করা দরকার এবং মানে প্রকৃত অর্থে যে ধরনের নিয়ম আচার প্রতিষ্ঠিত হওয়া দরকার। একটু আগে যেমন আমাদের গভর্নর মহোদয়ের কথা বলা হলো, আহসান মনসুর সাহেব, তিনি কিন্তু এই নীতি সিদ্ধান্তের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন বর্তমানে। তিনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন আমি মনে করি যে অদূর ভবিষ্যতে এটা আমাদের অর্থনীতির গতি প্রবাহে ইতিবাচক ভূমিকা পালন করবে। আসলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে বা তিনি কঠোর অবস্থানে রয়েছেন, কিন্তু আমি একটু আপনার কাছে আসতে চাই ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, যে সেখানে কতটা পারবেন, যেখানে বলা হচ্ছে যে এই যে ঋণের কথা, খেলাপি ঋণের কথা, যেটা বের হয়েছে সেটা এখন যত শতাংশ দেখানো হচ্ছে এটা হয়তো 25-30% চলে যাবে। এত শতাংশ যদি চলে যায়, মানে তিনিই যে আশঙ্কা করছেন এবং সেই আশঙ্কা যদি আমরা সামনে দেখতে পাই, সেটা কোন অশনি সংকেত হবে ব্যাংক খাতের জন্য? অশনি এখন আমরা ধরেন এমনিতে অফিসিয়ালি আমরা বলি 10% 12%, কিন্তু বাইরে থেকে যারা নাকি এগুলো নিয়ে কাজকর্ম করে তারা যে সবাই জানে না 25-30% এটা ঠিক না, সবাই জানে। কারণ আসলে তো আমরা আন্ডার দ্য কার্পেট রেখেছি, তাই না? আমরা রিশিডিউল লোন এটাকেও আমরা রেগুলার করে ফেলছি, তার মানে ওইটা দেখানো হচ্ছে না, ক্লাসিফাই। পৃথিবীর অন্যান্য দেশের নিয়ম হচ্ছে যে কোনো রিশিডিউল লোন উইল নট বি লুজিং ইটস স্ট্যাটাস, মানে রিশিডিউল লোন সবসময় ক্লাসিফাইড লোন থাকবে যতক্ষণ পর্যন্ত এটা পে অফ না হবে। তো আমরা তো ওইগুলো থেকে আমরা চলে আসছি। যাই হোক, ওভারঅল আপনি যে প্রশ্নগুলো করছেন বা আমাদের মান্নান ভাইয়ের যে উত্তরগুলো, এখানে এখন আমাদের যেটা করতে হবে বা যে কারণ এগুলো হচ্ছে কমপ্লিট ল্যাক অফ গভর্নেন্স। কোনো গভর্নেন্সে কোনো ধারে কাছে আমরা ছিলাম না, অথচ গভর্নমেন্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে ফিট অ্যান্ড প্রপার টেস্ট অফ দ্য ডিরেক্টর দেওয়া হয়েছে, তো এইগুলোকে আপনি ফলো করেছেন? এই যে এক একটা লোককে আপনি ফিট অ্যান্ড প্রপার টেস্ট ফলো করে কি তাদেরকে ডিরেক্টর হিসেবে বসানো হয়েছে? বা সরকারি ব্যাংকগুলোকে যাদেরকে ডিরেক্টর হিসেবে বসানো হয়েছে তার কি এই সমস্ত ফিট অ্যান্ড প্রপার টেস্টের ধারে কাছে আছে? পরে তো সরকার থেকে আবার বলা হলো তাদের জন্য ফিট অ্যান্ড প্রপার টেস্টের দরকার নেই। হাউ কাম? ওরা ব্যাংক চালাতে বসছে, তাদের কোনো কোয়ালিফিকেশন থাকবে না? কোয়ালিফিকেশন বলতে আমি সবাইকে মাস্টার্স ডিগ্রি পাস করতে এমন না, তাই না? কিন্তু ব্যাংকিং চালানোর জন্য তা আপনার যে বিদ্যা বুদ্ধি থাকার প্রয়োজন, সেটার জন্য সারা বিশ্বে এইগুলো আমি বলছি যে ডিসক্লোজারগুলো হইতো না, বুঝছেন? তো সারা বিশ্বে একটা নির্ধারিত নিয়ম কানুন আছে, এটাকে আমরা বলি ফিট অ্যান্ড প্রপার টেস্ট অফ দ্য ডিরেক্টর। কোনো ব্যাংক ফলো করেনি। বাংলাদেশ ব্যাংক এগুলো দেখেও না দেখার ভান করেছে। এই যে উনি যে সমস্ত গভর্নর সাহেবের কথা, আমি তো মানন ভাই ছিলেন না, যে লাস্ট যে 9/6 নিয়ে আমরা যে কথাবার্তাগুলো, ওই 9/6 লাস্ট মিটিংটাতে আমি ছিলাম, তাই না? এবং সেখানে হাসান মনসুর ভাইও ছিলেন, সেখানে ওই ফজলে কবির সাহেবও ছিলেন, সেখানে আমরা যাদেরকে বিভিন্ন নামে টামে ডাকি তারাও ছিলেন, সবাই ছিলেন। এবং যেভাবে ব্যবসায়ীরা সেদিন 9/6 ছিনিয়ে নিল, সবাই মানা করেছিল, সবাই এই কাজগুলো আপনারা করেন না। 6% ডিপোজিট রেট যদি আপনি দেন, এটা ইনফ্লেশন রেটকেও কভার করে না। আর ডিপোজিট আর বড়রা তো খুব খুশি হবে, কারণ তারা 9%-এ ফান্ড পাচ্ছে, আসলে তো 9% তার থেকে কম দিয়েছে, তাই না? তার মানে এই যে গভর্নেন্সগুলো ছিল না। উনি যেটা বলতেছিলেন যে হোটেল থেকে, হ্যাঁ আসলেও জব্বার টাওয়ার থেকে সিআরআর কত হবে এটা বলে দিত, এগুলো একটা ব্যাংকিং হইল বলেন তো? সেন্ট্রাল ব্যাংক সিআরআর ঠিক করবে, এইটাই নিয়ম সারা বিশ্বের। সেখানে ব্যবসায়ীরা বলে দেয় আমাদেরকে যে সিআরআর কত হবে, এসএলআর কত হবে। এইভাবে তারা নির্ধারণ করছে ব্যাংকিং সেক্টরে কোন কিভাবে কি নির্ধারিত হবে, সেটা তাদের তো করবার কথা নেই, কিন্তু তারা করছে। তাহলে কি তারা এই সম্পূর্ণ বিষয়টা কুক্ষিগত করেছে? হ্যাঁ, কারণ তারা তাদের বেনিফিটগুলো এখানে বুঝতে পেরেছে, বুঝতে পেরেই তাহলে ব্যবসায়ীরা কতটা হস্তক্ষেপ করেছে সেই আলোচনা নিয়ে ফিরবো, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের এই আজকের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছি অর্থনীতির আমলনামা, বিশেষ করে সেখানে গুরুত্ব দিচ্ছি ব্যাংক খাতকে। এবং আলোচনায় ফিরব ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাকে যে প্রশ্নটা আমি করেছিলাম যে ব্যবসায়ীদের কাছে যে এক ধরনের একদম সেই সারেন্ডার করা, সেটা কেন হলো, বিশেষ করে তারা এতটা হস্তক্ষেপ কেন করতে পারলেন? আমি আসলে শুধু ব্যবসায়ী বলতে চাই না, এটা আসলে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। এখানে ব্যবসায়ী ছিল, রাজনীতিবিদরা ছিলেন, তারপরে অন্যান্য ব্যাংকের সাথে যারা জড়িত সবাই ছিলেন, এবং সবাই এগুলো মানে যেখানে যার আর্থিক সুবিধা আছে তার জন্য ওরা ম্যানিপুলেশন করেছে, তার জন্য ওরা ক্যাম্পেইন করেছে, এগুলো তারা আদায় করে নিয়েছে, তাই না? তো এখানে বেটার ওয়ার্ড হবে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, তাই না? এটা শুধুমাত্র একটা গ্রুপকে আইডেন্টিফাই করাটা হয়তো বা ঠিক হবে না।
সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আসলে আরো অনেকে, হ্যাঁ আরো সবাই, এই যে ধরেন অনেক অনেক মানে অবশ্য এক অর্থে ওরাও ব্যবসায়ী, ধরেন এই যে যারা ব্যাংকের মালিক পক্ষের লোক ছিল বা যে সমস্ত আপনার ওনারদের, উনি যা ওনারদের কথা বলছেন, আসলে ব্যাংকিং আমরা ওনার শব্দটাই ব্যবহার করি না। ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা মানে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যেটাকে আমরা ওনার বলি, ব্যাংকের কন্টেক্সটে আমরা তাকে বলি মানে হি ইজ দ্য কি বলে আপনার ওই যে এই ইনিশিয়েটার বা উনি উদ্যোক্তা, তাই না? কারণ উনি এই ব্যবসাটা করার একটা উদ্যোগ নিয়েছেন, মানে উনি আসলে ওনার না। কারণ ওনারদের কারণ আপনি যদি হিসাব করেন, উনি বললেন 5% হবে না। যারা নাকি ব্যাংকগুলো চালাতো তাদের হার্ডলি 2 to 3% হবে কন্ট্রিবিউশন। তার মানে আপনি 2% কন্ট্রিবিউশন করে আপনি 100% ফান্ডের উপর কমান্ড করছেন। আর শুধু কমান্ড করতো না, এই যে গভর্নেন্সের কোনো বালাই ছিল না, জানেন? সবগুলো ব্যাংকের দিয়ে আমরা দেখি যে চেয়ারম্যান সাহেবরা সারাদিন যে বসে থাকতো সবারে, ইভেন এমডি সাহেব, একবার এমডি সাহেবরে বলি, তো এমডি সাহেব আমাকে বলতেছে, জানেন এমডি অর্থ কি? আমি কি অর্থ? বলে এমডি হচ্ছে ম্যানেজিং দ্য ডিরেক্টরস। বলে আমি তো সারাদিন ডিরেক্টর সাহেবদের ম্যানেজ করতে করতে আমার চলে যাই, আমি কি ব্যবসা করবো, কি ব্যবসা? আপনি তার মানে কোনো গভর্নেন্সই ছিল না। ওনার শব্দটা এখানে ব্যবহার করতেও রাজি না, বা সেই অর্থে বলতে স্পন্সর, আমরা বলি স্পন্সর বলতে চাচ্ছেন। তাহলে আমানতকারীদের ব্যাপারে আসলে কতটা ভাবা হয়? কেউ কোনো চিন্তা করেনি, কারণ ওরা তো মনে করছে এটা ওদের মানে আপনার কি বলে আপনার পারিবারিক ব্যবসার মতো, তাই না? তো এটা আসলে পারিবারিক ব্যবসা, যারাই কিনা সেই আমানতকারী, যাদের টাকায় ব্যাংক চলবে, তাদের কথাই ভাবা হচ্ছে না। আপনি দেখেন, আপনি যদি ব্যাংক অফ আইন যদি পড়ে দেখেন, প্রত্যেক জায়গায় জায়গায় বলা আছে। আপনি যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট পড়ে দেখেন, প্রত্যেক জায়গায় জায়গায় বলা আছে যে এই দুইটা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে ডিপোজিটর এবং যারা ইনভেস্টর তাদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা। এগুলো কিন্তু কোনো বই পুস্তকে লেখা, সেটাই করা হচ্ছে না। আমি একটু মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। সেক্ষেত্রে বলা হয় যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সব বৈষম্য দূরীভূত হোক, কিন্তু এখন মানুষ এই কথাটা বলছে যে আমানতকারীদের, তারা সবচেয়ে বেশি মানে তারা টাকা রাখবে এবং সেই আমানত হবে স্বল্প মেয়াদী, সাধারণত হয়ে থাকে। কিন্তু ঋণ দেয়া হচ্ছে, বৈষম্য ওখানে ব্যাপক হারে হচ্ছে, বেছে বেছে ঋণ দেওয়া হয়, সেরকম বাছাইকৃত মুখগুলোকে ঋণ দেওয়া হয় এবং সেটা হয় দীর্ঘমেয়াদী। তাহলে ব্যাংক চলবে কি করে? আমি এই জায়গাটাই টাচ করা দরকার বলে মনে করি। আমাদের প্রথম যে জায়গাটায় হাত দেওয়া দরকার সেটা হলো জনগণ। আমি একটি স্লোগান রিসেন্টলি দিচ্ছি, যে শাখার ডিপোজিট সেই শাখায় বিনিয়োগ করতে হবে। কেউ কেউ বলবেন যে ওই এলাকায় বিনিয়োগের সুযোগ নাই, ব্যাংকারের দায়িত্ব হচ্ছে ওই এলাকায় বিনিয়োগের সুযোগ তৈরি করা, সৃষ্টি করা। বাংলাদেশ একসময় একটা গ্রাম ছিল, পুরোটাই বাংলাদেশ মানে একটা গ্রাম। সেই গ্রামে কিছু এলাকায় শহর গজিয়েছে। বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে আপনি ডিপোজিট নিয়ে আসছেন, এনে ঢাকা শহরে 60% আর চট্টগ্রামে 20% বিনিয়োগ কনসেন্ট্রেট হচ্ছে। তারপর 80% সারা বাংলাদেশের সম্পদ ঢাকা এবং চট্টগ্রাম নামক দুইটি শহরে আপনি পুঞ্জীভূত করছেন, আর বাকি 20% অন্য সারা দেশে যাচ্ছে। এটা হলো ব্যাংকিং সেক্টরের সাধারণ অবস্থা। আর যদি কিছু কিছু ব্যাংকের কথা দেখেন, যে সমস্ত ব্যাংক নিয়ে এখন আলোচনা হচ্ছে, সংকটাপন্ন যে সমস্ত ব্যাংকের কথা বলছেন, এই ব্যাংকগুলোতে কোনো ব্যাংকের এমন অবস্থা হয়েছে যে 78% বিনিয়োগ চট্টগ্রামের 4-5টি শাখায় কনসেন্ট্রেট করেছে, আর 28% বিনিয়োগ আপনার মাত্র ঢাকা শহরের কয়েকটি শাখায় কনসেন্ট্রেট করেছে, মাত্র 1% বিনিয়োগ সারা বাংলাদেশে গেছে। তার মানে হচ্ছে ওই সমস্ত শাখাকে ব্যবহার করা হয়েছে সেই চিরস্থায়ী বন্দোবস্তের যে জমিদার ছিল আপনার গিয়ে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস, যারা কলকাতায় থাকতো, তাদের জন্য নায়েব গোমস্তারা সারা দেশ থেকে সম্পদ সংগ্রহ করে তাদের কাছে পৌঁছাতো। এখানে এই ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে এই ধরনের কিছু সংখ্যক লোকের চাহিদা পূরণ করার জন্য। এটা কি এই 15 বছরে হয়েছে বেশি? এটা একেবারে আমি বলছি যে 2011 সাল থেকে এটা বেড়েছে। 80-20 সমস্যাটা অনেক আগে থেকেই আছে, এবং এটি নিয়ে আমি যতদিন থেকে ব্যাংকিং করছি, আমি যতদিন থেকে ব্যাংকার, ততদিন থেকে আমি এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। এবং আমি চেষ্টা করেছি, আমি যখন ইসলামী ব্যাংকের বিনিয়োগের দায়িত্বে আসলাম 2007 সালে, তারপরে আপনার 2010 সালে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিলাম, এবং 3 টার্ম আমি সেখানে এমডি ছিলাম। আমার সময়ে কিন্তু আমি চেষ্টা করেছি এই সম্পদকে, জনগণের সম্পদ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং সেই ক্ষেত্রে আমার সাফল্য ছিল বিস্ময়কর। আমরা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, এবং তখন বলা হতো যে এই দেশের রেডিমেড গার্মেন্টস, তারপর ফরেন রেমিটেন্স এবং রুরাল অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, এই 3টা জিনিসকেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে কাজ করেছি।
এই যে প্রায়োরিটাইজেশন, গুরুত্ব দেয়া, এটা ব্যাংকারদের দায়িত্ব। ব্যাংকার হিসেবে আমার কাজ হলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যারা, গরিষ্ঠ মানুষ যারা, তাদেরকে শক্তিশালী করা। নিঃসন্দেহে তাদেরকে শক্তিশালী করা। কিন্তু ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি কি মনে করেন তাদেরকে শক্তিশালী করা হচ্ছে? ব্যাংকারদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগ এই যে হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ দেখিয়ে বা সেগুলো পরবর্তীতে অর্থ পাচার হয়েছে, সেই জায়গাটায় ব্যাংকাররা কাগজপত্র যাচাই বাছাই ঠিকমতো না করেই চোখ বন্ধ করে টাকা দিয়ে দিয়েছেন। এই কথাগুলো বিভিন্ন জায়গায় আপনারাই বিভিন্ন সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলছেন। তাহলে ব্যাংকাররা কি তাদের দায়িত্ব পালন করেছেন? না, আসলে আমি একটু আপনার আগের কথা থেকে বা মান্নান ভাই যে কথাগুলো বলতেছেন, আসলে উনি যেটা বলছেন এটা ঠিক, যে 2010-এর পর থেকে এই বৈপরীত্যগুলো আসতেছে, বাট তখন কিন্তু আবার এমন কিছু পলিসি ওনারা নিয়েছিলেন এবং আমি জানি তার জন্য উনি রাত দিন পরিশ্রম করেছিলেন, যেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এটাও কিন্তু ব্যাংকাররাই শুরু করেছিল, তৎকালীন যে গভর্নর ছিলেন, এবং ওনার সাথে ওনারা, আমি দেখছি তো সারাদিন সারা রাত ওনারা মাঠে ঘাটে কাজকর্ম করছে, তাই না? এবং সেটা কিন্তু কি জানি 15-16 পরে যায় দেখলাম এটা আর নাই। ব্যাংকাররা এটা নিয়ে আর কথাবার্তা বলে না, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে। কোথা থেকে ফান্ড টান্ড আসতেছে আর সব ডিরেক্টর সাহেবরা নামে বেনামে সমস্ত লোন নিজেদের নামে নিয়ে চলে দিতেছে। আসলে কোনো আইন কানুন দেখা হয়নি। এটাই আমরা বলতেছি গভর্নেন্স। গভর্নেন্সের কোনো ধরনের আপনার এই ওকে দেওয়া যায়, হ্যাঁ স্যার ওকে দেওয়া যায়, উনি ভালো পার্টি, তাহলে একটা আইসিআরআর বানায় নিয়ে আসো। তো আমরা ব্যাংকাররা বসে বসে আইসিআরআর বানাইতাম, জানেন, দুর্ভাগ্যের বিষয়গুলো আমরা বানাইতাম। তো আসলে কোথায় আমাদের 2010-এ যে পলিসিটা নেওয়া হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, যেখানে প্রত্যেক মানুষকে, মানে আমরা তখন বিলিভ করতাম, ওনারাই বলতো, আমরা ওনাদের কাছ থেকে শিখি, ওকে, ওনারাই বলতো যে ফাইন্যান্সিয়াল সার্ভিস দিস ইজ দেয়ার হিউম্যান রাইট, এটা তার কনস্টিটিউশনাল রাইট, তাই না? অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিস, তাই না? এটা প্রত্যেকের দ্বারে দ্বারে আমাকে নিয়ে যেতে হবে, তাই না? তো ওই লেভেল থেকে দেখেন এই ব্যাংকগুলো কোথায় এখন। এখন তো আমার কাছে তো মনে হয় সবগুলো ব্যাংকে শুধু কর্পোরেট লেন্ডিংই করে। আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটা আসলে একেবারে সাধারণ মানুষ জানতে চায়, তারা এরকম বড় অঙ্কের টাকার হিসাবটাও বোঝেন না, কিন্তু তারা বলে যে ঋণের উচ্চ সুদ হার থাকবে, খেলাপি ঋণের গল্প আমরা শুনি, তারল্য সংকটের কথা শুনি, আবার আরেকদিকে পরিচালন মুনাফার একটা বাড়তি অবস্থা। এইটা কি আসলে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ? না, আসলে এই সমস্ত জিনিসপত্রগুলো তো ধরেন সাধারণ মানুষের পক্ষে হঠাৎ করে গেলে বোঝাও একটু কষ্টকর। যে আপনার ঋণের সুদহার, তো এটা শুধুমাত্র ঋণ দিয়ে তো আপনার হবে না, ঋণের সুদহার তো অন্য জায়গায় কস্ট অফ ফান্ডের উপর আসে। এখন দেশে যদি ইনফ্লেশন থাকে 9%, কস্ট অফ ফান্ড আপনার কোনো অবস্থাতে 9%-এর নিচে হবে না, বরঞ্চ পারলে আপনি 1% 2% বেশি দেবেন, কারণ ডিপোজিটরদের ইন্টারেস্ট আপনাকে প্রথম প্রোটেক্ট করতে হবে, এবং ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করতে গেলে আপনাকে রিয়েল রেট অফ ইন্টারেস্ট দিতে হয়। তার মানে সেখানে কস্ট অফ ফান্ড যদি 10% হয়, ব্যাংকের আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যদি আরও 2 to 3% হয়, প্রফিট মার্জিন উনি যদি 1%ও রাখে, তাই না, তবু তো আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট 14% 15% হয়ে যাচ্ছে, তাই না? তো 14% 50% লেন্ডিং রেট অফ ইন্টারেস্টে আমি ওই দিন আরেক জায়গায় এরকম কথা বলতেছিলাম, এক ব্যবসায়ী বলতেছিলাম আমরা একদম নাভিশ্বাস উঠে গেছে, আমরা পারতেছি না লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট কমান। আমি বললাম ভাই, আপনারা যখন 9-6 করছিলেন তখন তো অনেক পয়সা কামাইছেন, সেগুলো কই বাইর করেন। আর আপনি যখন দেখবেন যে আপনার লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট 14%, আপনি যে কাজে বড় করতেছেন সেই কাজের রিটার্ন থেকে যদি 14%-এর নিচে, ওয়াই শুড ইউ লেন্ড, ওয়াই শুড ইউ বড়? আপনি বড় করেন না, সেখানে আপনি বড় করবেন, আবার চাইবেন যে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট 14%-এর নিচে চাক, দুইটা তো আপনাকে দেওয়া যাবে। সেটা যেমন তারা চাচ্ছেন, আবার যখন সেই 9-6-এর ব্যাপারটা বললেন বা 10-এর নিচে আটকে রাখা, তখনও কি খেলাপি ঋণের পরিমাণ কমেছে? না, খেলাপি ঋণ ওই যে তখন আপনি এইগুলোকে আপনি শিথিল করে করে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে রেখেছেন। আপনি লোন ক্লাসিফিকেশনের নিয়ম কানুনগুলোকে আপনি মানে নিচের দিকে প্রবাহিত করে খেলাপি ঋণের পরিমাণ কম রেখেছেন, তাই না? তারপরে আপনার রিশিডিউল লোনগুলোকে আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ধরতাম না, তাই না? আমার মনে আছে স্পষ্ট 2015 সালে যখন এই বড় বড় লোনগুলোকে যখন নাকি রিশিডিউল করা হয়, তখন আপনি ছিলেন কিনা, সে নাকি চলে গেছেন আমি জানি না, যে 17-তে আপনি তখন দেশেই ছিলেন, আপনি জানেনই যে তখন কিন্তু এই বড় বড় ঋণ গ্রহীতারা সবাই মানে কনসেন্ট দিয়েছিলেন যে ওনারা ভবিষ্যতে আর জীবনেও বাংলাদেশ ব্যাংকের ধারে কাছে আসবেন না এই লোনগুলোর সম্বন্ধে আর কোনো ধরনের তদবির করতে, তাই না? কিন্তু কী করলো, তারপরে নতুন গভর্নমেন্ট আসলো, লোটাস কামাল সাহেব এসে প্রথম দিনই বলল যে ওদেরকে আমার একটা এক্সিট দিতে হবে। তাহলে ওরা কী বুঝবে বলেন? আপনার কাছ থেকে কী সিগন্যাল পাবে? তো ওরা তো বলবে, ওরা তখন বুঝবেই আরে আমাকে গভর্নমেন্টই বাঁচাবে,
তারা নিঃসন্দেহে একটি বার্তা পেয়েছে এবং সেই বার্তায় যদি বলি তাদের উলম্ফন বা যদি উদ্ধত্ত বলা যায়, কারণ যেটা অর্থনীতির জন্য অনেক বেশি ক্ষতি হচ্ছে, সেই জায়গাটায় একটু মোহাম্মদ আব্দুল মান্নান আপনি যদি বলেন যে এই উলম্ফন ঠেকানোটার দায়ে কেউ দায়বদ্ধতার জায়গাটায় দাঁড়ালো না, অনুভব করলো না, সেটা কি অনেক বেশি কাল হয়ে দাঁড়ালো না? আমি একটুখানি আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে বলতে চাই যে খেলাপি ঋণ কত পার্সেন্ট হবে সেটা আমরা আলোচনা করছি, কিন্তু এই ঋণটা খেলাপি হলো কেন এটা নিয়েও আমাদের আলোচনা হওয়া দরকার। কারণ হচ্ছে যে স্বাভাবিক নিয়মে যদি ব্যাংকিং করা হয় তাহলে খেলাপি 20% বা 10% বা 5% হওয়ার কথা না। আমরা ব্যাংকিং করেছি দীর্ঘদিন, আমি আমার ব্যাংকিং প্র্যাকটিসে দেখেছি আমার ব্যাংকে একদম যথাযথ পরিচ্ছন্নভাবে আমরা সব কিছু তুলে ধরেছি, সেখানে কম্বলের নিচে কিছু রাখা হয়নি, তখনও 3%-এর নিচে ছিল। আমি 2.26 অথবা 2.6 এই ধরনের আপনার কি খেলাপির পরিমাণ ছিল। কারণ বিনিয়োগ দেওয়ার জন্য যে নিয়ম আছে সেই নিয়মটা যদি প্র্যাকটিস করা হয় ঠিক মতো তাহলে এটা হওয়ার কথাই নয়, কিছু লাগে না। এইটা এই জায়গায় আপনাকে আসলে দেখতে হবে। খেলাপি হওয়ার পরে এখন পার্সেন্টেজ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু খেলাপি হলো এই কারণে যে আমরা ব্যাংকার হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার আমরা সেই দায়িত্ব পালন করিনি। আপনি যে পরিচালকদের কথা বলছেন অত্যন্ত লম্বা হাত, ডাইরেক্টরদেরকে তারা ম্যানেজ করে করে সময় শেষ হয়ে যায়, এমডি সাহেবদের বলা হচ্ছে। এখন ডাইরেক্টরদেরকে এই যে দৌরাত্ম্য চালানোর সুযোগ দেওয়া হয়েছে। আমাদের দেশের ব্যাংকিং খাতে এক সময় সাইদুজ্জামান সাহেবের মতো চেয়ারম্যান ছিলেন ব্যাংকে, কমোডর আতাউর রহমানের মতো চেয়ারম্যান ছিলেন, শাহ আব্দুল হান্নানের মতো চেয়ারম্যানরা যখন ছিলেন, তখন তারা ব্যাংকের সমস্ত ব্যাপারগুলোকে নিয়মাচার সঠিকভাবে পালন করেছেন। তারা এক একজন অর্থনীতিবিদ ছিলেন কিংবা অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে যাদেরকে এই ব্যাংক পরিচালনার দায়িত্বে নিরঙ্কুশভাবে বসানো হইল তাদের মধ্যে নিয়মাচার ফলো না করে বরং নিয়মাচার লঙ্ঘন করার প্রবণতা বেশি কাজ করেছে তারা। কারণ হচ্ছে যে এখানে নিডের চাইতে গ্রিড বেশি কাজ করেছে, তারা লোভী হয়েছেন এবং তারা কিভাবে লুটপাট করা যায় এই ধরনের একটা প্রবণতা এখানে চলতে দেওয়া হয়েছে, যার ফলে এখানে বিনিয়োগের ক্ষেত্রে এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে যে এখানে 6-7টা ব্যাংক বা 10টা ব্যাংক মনে করেন, এই 10টা ব্যাংকের চেয়ারম্যানরা বা ডাইরেক্টররা এক ব্যাংকের লোকের আরেক ব্যাংক থেকে বিনিয়োগ দিচ্ছে, নিয়ে একজন আরেকজনকে সুযোগ করে দিচ্ছে। আমি আপনাকে 3000 কোটি টাকা দিলাম, আপনি আমাকে 3000 কোটি টাকা দিলেন, এবং এরপরে আপনাকে ওয়েবার দিয়ে দেওয়া হলো, মাফ করে দেওয়া হলো, বা যথেচ্ছভাবে রিশিডিউল করা হলো। ক্লাসিফাইড যখন করা দরকার তখন ক্লাসিফাই করা হচ্ছে না। এইভাবে করে করে জমানো হয়েছে, এটি জমাট রক্ত এখানে মানে ইয়ে হয়েছে। এখানে আমাদের এই ধরনের অন্যায় একটা সংঘবদ্ধ ব্যাপার ঘটেছে, এই ধরনের অন্যায়গুলো এক ব্যাংক যেহেতু আরেক ব্যাংককে এভাবে দিচ্ছে সংঘবদ্ধ। আমি একটু এইভাবে বলি, এই সংঘবদ্ধ কিনা আমি সেই বিতর্কে না গিয়ে আমি বলি এই ধরনের একটি অনাচার কিছু সংখ্যক লোক মিলে করতে পেরেছেন। আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস এই প্রতিষ্ঠানটিকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং ওটার নেতৃত্বে যারা থেকেছেন 15-16 বছর ধরে, তারা এই ব্যাংক থেকে সেই ব্যাংক থেকে যথেচ্ছভাবে তার বিনিয়োগ নিতে দেওয়ার সুযোগ পেয়েছেন এবং পরবর্তীকালে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, কিংবা যারা নাকি রাষ্ট্রযন্ত্রের খুব কাছাকাছি থেকে শিল্প কারখানা পরিচালনা করেছেন তাদের বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে আপনার গিয়ে কোনো নিয়ম নীতি মানা হয়নি। এই যে একটা সার্বিক আপনার গিয়ে মানে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটা এতটাই মানে ব্যাপক আপনার গিয়ে অক্টোপাসের মতো গোটা সমাজের, সেটা একদম আষ্টে পিষ্টে আসলে চেপে ধরেছে এবং সেখান থেকে অনেক ক্ষতি হয়ে গেল। আমি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে এই জায়গাটা একটু আসতে চাই, যে বলা হয় যারা একদম সেই বেনামে শেয়ার কিনেছেন, মানে একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটার ব্যাপারে মানে প্রকৃত মালিককে তার ব্যাপারে কোনো ধরনের তথ্য নেওয়া হয়নি, যাচাই বাছাই করা হয়নি, সে ওইভাবে একটা শেয়ার নিয়েছেন। এইটা আসলে কতটা মানে যদি বলি একদম স্বাভাবিকভাবে যে সম্ভব কি এটা তথ্য কি যাচাই বাছাই করা যায় না? এখানে খালি গভর্নেন্স আমরা বলি যে গভর্নেন্স ছিল না, যাই হোক পুরো ব্যাপারটার মধ্যে আসলে সন্দেহের ব্যাপার ছিল। দেখেন ব্যাংকগুলো সুপারভাইজ করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দেওয়ার ক্ষমতা নেই। কারণ মোহিত সাহেব তো নিজেই বললেন যে বাংলাদেশ ব্যাংক উইল নট গিভ ইউ দ্য লাইসেন্স, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। তো যে নাকি সুপারভিশন করবে, যে নাকি এগুলো দেখবে, তার লাইসেন্স দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এখন আপনারা
আপনারা মানে কি বলে রাজনৈতিক কারণে হোক বা আপনাদের নেটওয়ার্কিংয়ের জন্য হোক, যে কোনো কারণে হোক, আপনারা মিলে যদি এগুলো করেন না, যদি এগুলো না দেখেন, তাহলে সেন্ট্রাল ব্যাংক পরবর্তী সময়ে তাকে কীভাবে কন্ট্রোল করবে? তো এগুলো তো সেন্ট্রাল ব্যাংকে দেখে দেওয়ার কথা না, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের তো আসলে লাইসেন্স দেওয়ার ক্ষমতা ছিল না, এখনও নাই। ডিসিশন নেয় গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংকে বলে তুমি সুপারভাইজ করো, পরে সেন্ট্রাল ব্যাংকে দায়ী করে তুমি সুপারভাইজ করতে পারো না। তো সমস্যাগুলো হয়ে গেছে ওইখানে। সেন্ট্রাল ব্যাংক এগুলো লাইসেন্স দেওয়ার ক্ষমতা নাই, নানান ক্ষমতা নাই, তাহলে সেন্ট্রাল ব্যাংক কি শুধু ব্যাংক যখন কোনো একটি ব্যাংক যখন একদম দুরবস্থায় পড়বে শুধু বাঁচানোর এই দায়িত্বটাই ওইটাই সেন্ট্রাল ব্যাংক। এবং সেটি আমরা ওই যে যখন নাকি একসাথে যখন 9টা ব্যাংকের লাইসেন্স দেওয়া হলো, আপনার কাছে নিশ্চয় মনে আছে, তাই না? আবারও ফিরবো এই আলোচনা নিয়ে। আলোচনা তো আসলে দীর্ঘায়িত করতেই হচ্ছে, কিন্তু বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আপনার মত অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আজ কথা হচ্ছে অর্থনীতির আমলনামা নিয়ে, এবং সেই অর্থনীতির আমলনামার মধ্যে বিশেষ করে ব্যাংক খাত নিয়ে আমরা কথা বলছি। আসতে চাই আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করি আলোচনা। আমরা এখন একটু উত্তরণের পথে আসলে হাঁটতে চাই। সেই জায়গাটায় সেন্ট্রাল ব্যাংক তো বেশ কিছু বলেছে, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সেন্ট্রাল ব্যাংক যে 22,500 কোটি টাকা দিয়েছে, এটাও একটা আশাজাগানীয় তথ্য। মানুষ এখন সেই জায়গাটা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এর বাইরেও নানান ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে একটু আলোকপাত করেন। জি, আপনার কথা দিয়ে আমি এভাবে বলি, এই যে দুর্বল ব্যাংক আর সবল ব্যাংক, কিংবা লাল ব্যাংক, নীল ব্যাংক, ইয়েলো ব্যাংক, এইভাবে ব্যাংকগুলোকে ডিমার্কেট করা উচিত না। ব্যাংকগুলো, সব ব্যাংকেরই কিছু ইনহারেন্ট শক্তি আছে, কিছু দুর্বলতা আছে। এই ব্যাংক কখনো একটি ব্যাংক শক্তিশালী, এর পরক্ষণে দেখা যায় এই ব্যাংকটি দুর্বল হয়েছে। এটা হয় বিভিন্ন কারণে। আপনি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে দেখেন, ন্যাশনাল ব্যাংক এক সময় 1 নম্বর ব্যাংক ছিল বাংলাদেশে, এখন বিভিন্ন কারণে দুর্বল হয়েছে। দুর্বল হওয়ার কারণগুলো শিকদার সাহেবরা ব্যাংক নিয়েছেন, সেখানে ওই আমলে ন্যাশনাল ব্যাংকে কোনো নিয়মাচার ছিল না। এই যে মালিকানার কথা বলা হলো, এক ব্যক্তির কন্ট্রোলে ছিল ন্যাশনাল ব্যাংক, শেষ হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছিল বাংলাদেশে ব্যাংকিংয়ের একটা রোল মডেল এবং জনকল্যাণধর্মী ব্যাংকিংয়ের একটা রোল মডেল। সেই ব্যাংকটাকে কিভাবে আপনার গিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এটা এই দেশের মানুষ সবাই জানে। এইভাবে যে ক্ষতিগুলো হয়েছে, এখন সেখান থেকে বেরিয়ে আসার সময় এই ব্যাংকগুলোতে যাদেরকে, এই সবকটা ব্যাংক যাদেরকে আজকে দুর্বল বলছেন আপনি, এই ব্যাংকগুলো যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে, আমার অবজারভেশন হচ্ছে এই পরিচালনা পর্ষদগুলো শক্তিশালী। এই শক্তিশালী পরিচালনা পর্ষদগুলো জানেন যে কিভাবে এই ধরনের খরস্রোতা নদীর মধ্যে, মানে আপনার তাদের নৌকা বেয়ে সামনে কিনারে ভিড়তে হয়। তো সেভাবেই কিন্তু এই ব্যাংকগুলো, আমার অবজারভেশন হচ্ছে এই যে আমি এই সবগুলো ব্যাংকের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে আমার একটা সম্পর্ক আছে, সবার সাথে নিয়মিত কথাবার্তা হয়। আমি বিএবির ভাইস চেয়ারম্যান হিসেবে সেই ফোরামে কথা বলি, ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান আমি, সেখানে ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমার কথাবার্তা বলা হচ্ছে। ইসলামী ব্যাংকগুলোকে দুর্বল যেভাবে করা হয়েছে, ইসলামী ব্যাংকগুলোর মৌলগতভাবে ইসলামী ব্যাংকিংয়ের মৌলভিত্তি অত্যন্ত স্ট্রং, মৌলভিত্তি সবকটা ইসলামী ব্যাংকেরই, কিন্তু এগুলোকে খুবই ছোটোখাটো উপাদান দিয়ে এগুলোকে দুর্বল করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা যে সাপোর্ট সম্প্রতি পেলাম, তার উপরে ভিত্তি করে আমি খুবই আশাবাদের সাথে আমি এই কথা বলতে চাই আপনার এখানে, যে এই ব্যাংকগুলো নিশ্চয়ই ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে এবং জনগণের আমানত সংরক্ষণ করবে, এবং জনকল্যাণের জন্য যে ধরনের ব্যাংকিং পরিচালনা করা দরকার, এই ব্যাংকগুলোর মাধ্যমে সেই ধরনের ব্যাংকিং কার্যক্রম আমরা এখন থেকে পরিচালিত হবে বলে মনে করি। অন্তত আমি আমার ব্যাংকের পক্ষ থেকে আমি আপনাকে বলছি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা এমন কিছু পদক্ষেপ নিয়েছি, আমরা বলেছি যেই এলাকার ডিপোজিট সেই এলাকায় বিনিয়োগ করব, এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আমরা বিনিয়োগের যে কর্মসূচি নিয়েছি, এই জাতীয় অর্থনৈতিক নির্মাণের ক্ষেত্রে এটি অত্যন্ত ফলদায়ক হবে ভবিষ্যতে, এবং আমাদের গ্রাহকগণ এই ব্যাংকের গ্রাহক হিসেবে তারা সম্মানিত বোধ করবেন, আমি আপনাকে এটুকু বলতে পারি। সেই জায়গাটায় আপনি যেটা চমৎকারভাবে স্পষ্ট করলেন, আসলে এভাবে চিহ্নিত করাই ঠিক না। সেই জায়গাটা থেকে ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে আসতে চাই যে দুর্বল ব্যাংক সবল হতে পারে, সবল ব্যাংক দুর্বল হতে পারে, কিন্তু সেইটা মানুষের কাছে যে বার্তা দিয়ে দেয়া, একটা বার্তা দিলে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হওয়া এবং তারা তাদের আমানত ভেঙে তুলে ফেলছে, এই জায়গাটায় যদি ঘুরে দাঁড়ানো যায় তাহলে, বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকে, আমানত সংগ্রহ কিভাবে করা যেতে পারে পুনরায়?
না আসলে এই ব্যাংকিং ব্যবস্থাকে ঘুরে ঘুরে তো দাঁড়াতেই হবে, দাঁড়ানো যাবে কি যাবে না এই সম্বন্ধে কোনো সন্দেহ রাখা উচিত না। উই হ্যাভ ফেইল্ড বাট উই মাস্ট সাকসিড, দিস শুড বি আওয়ার স্লোগান। উই হ্যাভ রিয়েলি ফেইল্ড বাট উই মাস্ট সাকসিড। আচ্ছা, এবং এর 1 নম্বর শর্ত হচ্ছে কি জানেন, একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, এম্পাওয়ার্ড। আমাদের সেন্ট্রাল ব্যাংকে এম্পাওয়ার্ড করতে, আমাদের সেন্ট্রাল ব্যাংক ওয়াজ নট এম্পাওয়ার্ড, ওয়ার নেভার এম্পাওয়ার্ড। তাহলে এই মুহূর্তে কি দুর্বল আমাদের সেন্ট্রাল ব্যাংক? অফকোর্স দুর্বল। আচ্ছা, তারপরে আপনি যে দুর্বল সবলের কথা বলেন, সেন্ট্রাল ব্যাংকের কিন্তু কিছু নিজস্ব আপনার ক্যালকুলেশন আছে, যেটাকে আমরা বলি ক্যামেলস রেটিং। সেন্ট্রাল ব্যাংক তো ওগুলো করবে, কিন্তু আবার কথা হলো যে এই সময় এগুলো প্রকাশ করা ঠিক হয়নি। এটা আমি বলতে পারি, মানন ভাই বলতে পারি, কিন্তু সেন্ট্রাল ব্যাংক নিজে প্রকাশ করার মানে, কারণ সেন্ট্রাল ব্যাংক প্রকাশ করা অর্থ মানে মানুষজন তো সেন্ট্রাল ব্যাংকের বিশ্বাস করে, তো বুঝে ফেলবে ও সেন্ট্রাল ব্যাংক বলছে ও দুর্বল, তার মানে ওখানে টাকা রেখে না, তাড়াতাড়ি উইথড্র করো। তো সেন্ট্রাল ব্যাংক দেখেন, সেই ব্যাপারটাই তো হলো লাল, হ্যাঁ সেটাই তো আমার কথা হলো, ওগুলো সেন্ট্রাল ব্যাংক ক্যালকুলেশন করুক, করে নিজের কনজাম্পশনের জন্য রেখে দিব, অ্যাকর্ডিংলি ওনার আপনার কি বলে মানে অ্যাকশন উনি ঠিক করবে, তাই না? তো এগুলো এত প্রকাশ করার ব্যাপার না। গভর্নর মহোদয়রা জানে যে আমার সেন্ট্রাল ব্যাংক, আমার ব্যাংকের অবস্থা খারাপ, কিন্তু কোনোদিন প্রকাশ করে না ইচ্ছা করেই, কারণ তাহলে বাজার একটা অন্য ধরনের একটা মেসেজ যাবে, নেতিবাচক একটা প্রভাব পড়ে যায়। তো সুতরাং এইভাবে হতে হবে। আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে আপনার এম্পাওয়ার করতে হবে, সেন্ট্রাল ব্যাংকে এম্পাওয়ার করতে হবে, যাতে করে সেন্ট্রাল ব্যাংক গভর্নেন্স ইমপ্লিমেন্ট করতে পারে। আমি এই গভর্নেন্সে ফিরে আসতে পারলে, গভর্নেন্সে ফিরে না আসা পর্যন্ত গভর্নেন্সের যে মূল কথাগুলো, যে একটা এই যে আমরা বলি কর্পোরেট গভর্নেন্সে, তাই না, একটা বোর্ড থাকবে, বোর্ডের লোকজনদের আপনার সিলেক্ট করবে আপনার শেয়ার হোল্ডাররা, তাই না? তারপর একটা ম্যানেজমেন্ট থাকবে, বোর্ডের কাজ হবে পলিসি তৈরি করা, ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ওই পলিসিটা ইমপ্লিমেন্ট করা, তাই না? একবার তখন মানন ভাই দেশে ছিলেন না, আমাকে বিয়ে এক লোক বলে, তাই না, যে এই আমি এনপিএল এগুলো আমরা কীভাবে সলভ করবো? আমি কি, স্যার শোনেন, এটা যদি সলভ করতে চান তাহলে বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করতে হবে। এটা বুলবুল আমরা জিজ্ঞেস করছি, বুঝছেন? আমি সরাসরি বলছি যে আপনাদের বোর্ডের উপর থেকে লোন স্যাংশনিং পাওয়ার উইথড্র করতে হবে, বুঝছেন? সেটা কি খুব আমলে নেওয়া হলো আপনার সেই প্রপোজাল? না, ওইটা তো ডিসকাশনের সময় বলা হয়েছে, তাই না? সুতরাং এই গভর্নেন্স সেন্ট্রাল ব্যাংকই ইমপ্লিমেন্ট করবে, এবং পৃথিবীর সব দেশে সেন্ট্রাল ব্যাংকই করে, এটা গভর্নমেন্ট করে না। এই আমাদের এই যেখানে একটা ডুয়েলিজম চলতেছে, এই যে উনি যেটা বললেন, কিছু গভর্নমেন্ট করে, কিছু সেন্ট্রাল ব্যাংক করে, আরে এটা কেমন কথা? এই যে একটা সামনে বাজেট আসছে, দেখেন ইনফ্লেশন রেটকে ডিক্লেয়ার করে গভর্নমেন্ট, ডিক্লেয়ার করে, আমাদের সেন্ট্রাল ব্যাংক করে না। তাহলে মনিটারি পলিসি দেওয়ার আপনার উদ্দেশ্যটা কি, দরকার কি? বা বন্ধ করে দেন মনিটারি পলিসি। সেন্ট্রাল ব্যাংক যা করবে, সেন্ট্রাল ব্যাংক যা করে তাই তাকে করতে দেওয়া উচিত, তার জন্য তাকে এম্পাওয়ার্ড করা উচিত সবাই মিলে। জি, এটা একদম সুস্পষ্ট করলেন, কিন্তু যে প্রশ্নটা রেখেছিলাম যে একদিকে তারল্য সহায়তা দেয়া, আর একদিকে যদি বলি আমানত সংগ্রহ, নতুন আমানত সংগ্রহ, সেই জায়গায় তারল্য সহায়তা দিয়ে আসলে কতদিন আপনি এখানে যুক্ত করবেন কিনা, কতদিন আসলে এটা সম্ভব? আমি আপনাকে বলি যে এটা খুব ভালোভাবেই সম্ভব। আমি আমার ব্যাংক থেকে দৃষ্টান্ত দিয়ে আপনাকে, এই অবস্থার মধ্যেও আমরা 2 লাখের বেশি নতুন অ্যাকাউন্ট খুলেছি এই গত কিছুদিনের মধ্যে। 2 লাখের বেশি নতুন ডিপোজিটর্স আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রায় 2.25 কোটি টাকার নতুন ডিপোজিট আমাদের ব্যাংকে যুক্ত হয়েছে, এবং সেই সাথে আমরা রিকভারি করেছি প্রায় 1300 কোটি টাকা। এই যে 3টা উপাদানের কথা বললাম, 2 লাখের মতো ডিপোজিটর এসছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারপরে 2100 কোটি টাকার মতো আমরা নতুন ডিপোজিট সংগ্রহ করেছি, এবং আমরা রিকভারি করেছি 1300 কোটি টাকার মতো। এই অবস্থার মধ্যেও তার মানে কি, আমাদের কাছে কিন্তু মানে আপনার গিয়ে ইনফ্লো বেড়েছে, ইনফ্লো আছে, বন্ধ হয়নি। অন্যদিকে আউটফ্লোটা একটু বেশি ছিল, কারণ যেটা বলেন গুজব, কিংবা বলা হচ্ছে এই ব্যাংকগুলো দুর্বল কিংবা হলুদ কিংবা আপনার লাল, এই ধরনের কথাবার্তার কারণে জনগণের মধ্যে কিছুটা প্যানিক তৈরি হয়েছে, যার ফলে এইগুলো কিন্তু এই টাকাগুলো এখান থেকে গিয়ে ওখানে যোগ হয়েছে, কিংবা বালিশের নিচে চলে গেছে। এই ধরনের একটা রব না উঠে যদি স্বাভাবিক অবস্থা থাকতো, তাহলে আমি আপনাকে বলবো যে ইতিমধ্যেই আমরা পরিস্থিতি নর্মাল করে ফেলতে পারতাম। এখন যেটা হয়েছে, যে এটা অর্থটা আমরা পেয়েছি, আপনি দেখবেন, অন্তত আমার ব্যাংকের ব্যাপারে বলতে পারি, আরও কোনো ব্যাংক আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের অবস্থা স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং এই ব্যাংকগুলো আপনার গিয়ে স্বাভাবিক, আমরা আমাদের লেনদেন কিন্তু এখন স্বাভাবিক করে ফেলেছি। আমাদের গতকাল থেকে আমরা চেষ্টা করেছি কোনো গ্রাহক যাতে নাকি আমাদের ব্যাংকের কাউন্টার থেকে ফেরত না যান, সেই ব্যবস্থা করেছি। বিল কালেকশনের
সমস্ত ব্যবস্থাগুলো করেছি। তারপরে আপনার গিয়ে সমস্ত এটিএম থেকে শুরু করে যতগুলো আউটলেট আছে এগুলোকে আমরা ওপেন করে দিয়েছি, যার ফলে এই যে স্বাভাবিক গতি এটা সৃষ্টি হওয়ার ফলে এখন আবার নতুন করে ওই ডিপোজিটররা যারা কিছুটা রান হয়েছিল বা চলে গিয়েছিল, ডিসপ্লেসমেন্টের একটা রিস্ক তৈরি হয়েছিল, সেটা কেটে যাবে এবং আমরা ডিসেম্বরের মধ্যেই আপনাকে একটা স্বাভাবিক ব্যাংকিং আপনার গিয়ে মানে লেনদেনের একটা পরিস্থিতি। তাহলে আপনার এই কথা মনে হচ্ছে যে আস্থা তাহলে ফিরতে শুরু করেছে মানুষ আবার। আপনি যে নতুন সেই কালেকশনের কথা বললেন, আপনি ডিপোজিটরদের কথা বললেন, সেই জায়গায় আস্থা আসলে ব্যাংকারদের সাথে জনগণের সম্পর্ক খুব ওতপ্রোত। বিশেষ করে আমি বলছি যে মানে প্রাইভেট সেক্টরে এই ব্যাংকগুলো আমাদের ৬,০০০ কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় জনগণের সাথে সম্পৃক্ত। যারা একবার চেক নিয়ে ফেরত গেছিলেন তাদের বাড়িতে এখন আমাদের অফিসাররা যাচ্ছে, গিয়ে বলছে যে আপনি তো তখন চলে এসেছিলেন, দিতে পারেনি, এখন এসে টাকা নিয়ে যান। আমরা এটা করতেছি, যার ফলে আবার একটা মানে পুরনো সম্পর্ক, পুরনো হৃদ্যতা আবার ফিরে আসবে। এই আস্থা ফেরার জায়গাটায় আপনি এর আগে যেটা বলছিলেন যে যেখান থেকে আমানত সংগ্রহ সেখানেই বিনিয়োগ করতে হবে, এইটা কি আরো বেশি আস্থা ফেরাচ্ছে কিনা বা উল্লেখযোগ্য সাড়া পাচ্ছে কিনা? এটা হচ্ছে এটা সময় সাপেক্ষ। এই পলিসিটা নিয়েছি যাতে নাকি অতীতের যে ঘটনাগুলো ঘটেছে, সম্পদ পুঞ্জীভূতকরণের যে একটা, আমি বলবো এটা এক ধরনের দুর্নীতি। আপনার টাকা আমি নিয়ে যথেচ্ছভাবে ব্যবহার করছি, আপনার মালিকানা আমি অস্বীকার করছি। ডিপোজিটরদের সম্পদ দিয়ে ওই এলাকার উন্নয়নের জন্য যদি আমি এটা বিনিয়োগ করি তাহলে তাদের প্রতি সুবিচার করা হলো, এই এলাকার প্রতি সুবিচার করা হলো। এই জাস্টিসটা আমরা প্রতিষ্ঠা করতে চাই, এটা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এখন আমাদেরকে একটু সময় দিতে হবে এবং আমরা এই বিনিয়োগটা আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমরা নীতি সিদ্ধান্ত নিয়েছি। এবং এই জায়গায় আপনি অনেকগুলো আসলে ইতিবাচকতা উঠে আসলো আপনার কথার মধ্য দিয়ে, যেটা সামনের দিনে হলে নিঃসন্দেহে সেটা ব্যাংক খাতে অনেক ভালো কিছু হবে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে আমি যে বিষয়টা সব শেষে জেনে নিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা, বা আমি যদি একেবারে আমরা যেটাকে বলি যে সেই স্মল এন্টারপ্রেনিয়র যারা, তারা অনেক সময় বলে থাকেন যে তারা টাকা পান না, কিন্তু অনেক বড়রা পেয়ে থাকেন। যে বৈষম্য দূরীকরণের আলাপচারিতা আমরা আগেও করেছি, সেই জায়গাটায় এখন কি সামনে অনেক বেশি আশা জায়গা নিয়ে তথ্য মিলবে কিনা? না, তা ওইটাতে এক লাফে আপনি যায়েন না। আপনি তার আগে যে আমাদের ইমিডিয়েট যে প্রবলেমগুলো, যে তারল্য সংকট, এটা দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিচ্ছে, তো ওইটার সাথে সাথে আসলে ব্যাংকগুলোকে তো খারাপ করছে বাংলাদেশ ব্যাংক। আগে ব্যাংকগুলো সব আপনার খারাপ কাজকর্ম করে বাংলাদেশ ব্যাংকের কাছে যায় বলতে আমি প্রবলেমে আছে, আমাকে হেল্প। তাহলে ওই জায়গাটা যেতে কি আমাদের আরো অনেক হাঁটতে হবে? মানে ডেফিনেটলি আপনার তো ওর তো লেন্ডিং এর ব্যাপার, তাই না? হ্যাঁ, এবং আমি তো বললাম এই কাজটা তো আপনি যেই কাজের কথা আজকে বলতেছেন এটা ওনারা 10 বছর আগেই শুরু করছিলেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবং এই জন্য যে পরিশ্রম ওরা করছে আমি দেখছি তো, তৎকালীন গভর্নর মহোদয় ছিলেন ডক্টর একেবারে আপনার আতিউর রহমান সাহেব, ওনারা দিনে রাতে সব দল বাহিনী উনি গ্রামে নিয়ে যেতেন সবগুলোরে, বুঝছেন? এই কাজ তো ওনারা 10 বছর আগেই করেছে, এইটার অনভিজ্ঞতা নাই, ওনাদের অভিজ্ঞতা আছে, বুঝছেন? তবে আমরা আশাবাদী। হ্যাঁ, তো তবে সেই জন্য সেন্ট্রাল ব্যাংকে আপনার এই যে কী বলে এম্পাওয়ার করতে হবে। এবং আপাতত আপনার তো ইমিডিয়েট প্রবলেমগুলো সলভ করতে, ইমিডিয়েট আমাদের লিকুইডিটি প্রবলেম, এটারে আপনি সলভ করেন। এটাকে সলভ করার পর তারপরে স্টেপে তারপর যখন আপনি লিকুইডিটি প্রবলেম সলভ করতে পারলে কিন্তু জনগণের আস্থা এমনি ফিরে আসবে। তখন জনগণ বুঝবে না আসলে আমাদের ভুল ধারণা, ওনারা রিকভারি করছে, ওনারা এনভায়রনমেন্টের উপর অনেক বেশি জোর দিচ্ছেন এবং আস্থাটা উদ্ভূত যে পরিস্থিতি সেটাকে সামাল দিয়েই তারপরে হচ্ছে সামনের দিকে যাবে, আমরা যেতে পারবো, বা সেই জায়গায় একদম সাধারণ যে গ্রাহক তাদের আস্থাটাও ফিরবে। জনগণের আস্থা না আসলে ব্যাংকিং দাঁড়াবে না। এই চমৎকার ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে আজকে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মান্নান আপনাকে, এবং ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এবং এই চমৎকার আলোচনা শুনবার জন্য। এই আলোচনা আপনাদের জন্যই সবসময় আমরা করবার চেষ্টা করি, বা আপনাদের মতের সেই প্রতিফলন এখানে ঘটাবার চেষ্টাটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকে। সেই জায়গা থেকে নিঃসন্দেহে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা আমরা করতেই পারি, এবং আমরা সামনের দিনে যেন সবাই সেই আস্থার জায়গাটায় দাঁড়িয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আমাদের মত। এবং আপনারা নিঃসন্দেহে কালকেও আবার 10টায়, ঠিক রাত 10টায় পাবেন আমাদের মত অনুষ্ঠান। নিঃসন্দেহে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।